আমি কি আফসানের জন্ম পরিচয় সম্পর্কে বলবো আশা? তানিয়া বেগমের কথা শুনে আশা বেগম স্তব্ধ হয়ে যায়। হাত পা কাঁপছে, তার সাথে গলা শুকিয়ে যাচ্ছে। এত বছর পর হঠাৎ করে তানিয়া বেগম কিভাবে জানলেন তা বুঝতে পারছেন না। এই রহস্য সে আর একজন ছাড়া তো কেউ জানার কথা নয়। তবে কি তানিয়া তার সাথে পরিচয় আছে? সর্বনাশ! আজ সকাল থেকে আশা বেগমের মন মেজাজ খারাপ এমনিতেই। তুর্কে ছেলের বউ করতে পারেনি, তার ওপর ইলিয়াস মির্জা তুর্কে তার প্রথম বউয়ের জিনিস গিফট করেছে। যদিও জানে না বক্সটার মধ্যে কি আছে, তবে এটা বুঝতে পারছে গহনা তো হবেই। সে চাইতো তুর সব পাক, তবে আফসানের বউ হয়ে। কিন্তু এখন সৎপুত্রের নিষ্প্রভকে বউ হয়ে রাজত্ব চালাচ্ছে। যার জন্য রেগে যেয়ে তানিয়াকে ফোন করে দুই চারটা কথা শোনাতে নেয়, কিন্তু তার আগে তানিয়া যে এমন একটা রহস্যর কথা বলবে তা তো আগে বুঝতে পারেনি। তুই কি বলতে চাচ্ছিস, আমি কি বলতে চাইছি তা তুই ভালো করে বুঝতে পারছিস। রাখ, আর নাটক করতে হবে না। এই শোন, এসব ফালতু কথা বাদ দে তুই। কিন্তু আমার থেকে 10 লাখ টাকা নিয়েছিস, তা দিয়ে দিবি তো সত্য। এবং কিন্তু আমি জানি, মনে রাখিস। রেগে কথাগুলো বলল আশা বেগম। তার কথায় তানিয়া একটু হাসলেন, তারপর বলল, তোর এত বছর ধরে লুকিয়ে রাখার রহস্য আছে, আমার সত্য কিছুই নাই। তুই বরং তোর চিন্তা কর। আর টাকা, এই বাড়িতে টিকতে পারলে এমন লাখ লাখ টাকা তোর কাছে আরো আসবে। তাই টাকার চিন্তা বাদ দিয়ে আগে নিজের ব্যবস্থা কর। আমার অতীত ফাঁস করবি বলে ব্ল্যাকমেল করতি না? আসলে কি জানিস, আমায় তুই নিজেই ফাঁসিয়েছিলি। আয়েশা বেগম তুতলিয়ে বলল, তানিয়া, তুই আর কি কি জানিস? তুই এসব ঘটিয়েছিস? বল। ঠিক সময় আসুক, ভুলে যাস না তোর মেয়ে এখন এই বাড়ির বউ। আমার সাথে লাগতে আসিস না। আমি কিন্তু তোর মেয়েকে শান্তিতে থাকতে দিব না। এই বাড়ি থেকে রাস্তায় বের করে। এবার তানিয়া বেগম বেশ চিৎকার করে কথাগুলো বলল। আশা বেগম শক্ত কণ্ঠে বলল, ভুলেও সে চেষ্টা করবি না। আমি একবার মুখ খুললে আমার মেয়ে নয়, তোর জায়গায় রাস্তায় হবে। তাই নিজের ভালো থাক, আর আমাদেরকে ভালো থাকতে দে। আর একটা কথা, নিষ্প্রভের সাথে বিয়ে হয়ে তোরের সাথে সাথে আমার ভাগ্যও খুলে গেছে। তোর ব্ল্যাকমেলের জন্য আফসানের সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। তবে পার্টিতে যে আমি কিন্তু আসল সত্য জানতে পেরেছি। আশাকে কিচ্ছু বলতে না দিয়ে তানিয়া কলটা কেটে দেয়। আশার মনে একটা প্রশ্ন, পার্টিতে এসে তানিয়া কি করে এতগুলো রহস্য জানতে পারলো? তাহলে কি সে এসে গেছে? দূর রুমে এসে কৌতূহলবশত বক্সটি খুলে দেখে ভিতরে একজোড়া মোটা বালা, একজোড়া ঝুমকা এবং একটা মোটা চেন আছে, ভীষণ সুন্দর। এগুলো নিষ্প্রভের মায়ের জিনিস হিসাবে নিষ্প্রভকে বউ পাবে। কিন্তু তাকে তো নিষ্প্রভ ডিভোর্স দিতে বলেছে, তাহলে এগুলো তোর প্রাপ্য না। নিষ্প্রভ রুমে এসে দেখে তোর গহনাগুলোর দিকে তাকিয়ে আছে, কি যেন ভাবছে। সে গলা একটু উঁচু করে বলল, কি এত ভাবছো তুমি? দূর একটু সময় নিয়ে নিষ্প্রভকে হাতে বক্সটা দিয়ে দেয়। নিষ্প্রভ অবাক হয়ে বলে, এগুলো আমি কি করব? এগুলো আপনার মায়ের, তাই আপনার বউয়ের প্রাপ্য। কারণ বশত আমি আপনার বউ হলেও প্রথম রাতেই বলে দিয়েছেন আমায় ডিভোর্স দিবেন। তাহলে এগুলো আমি নিব কেন? নিষ্প্রভ চুপ থাকলেও কিছু বললেন না। তুরের বাড়িয়ে দেওয়া বক্সটি হাতে নিয়ে তা আলমারির ভিতরে সযত্নে রেখে মৃদু হেসে বলল, রেডি হয়ে নাও, শপিং এ যাব, তোমার ড্রেস কিনতে হবে। তুর ভাবছে, কি ছেলে রে বাবা। বক্সটা দিয়ে দিল আর সে হাসি মুখে রেখে দিল। যদিও এসব স্বর্ণ অলংকার এর ওপর তুরের লোভ নেই, তবুও নিষ্প্রভের এমন কাজে তার একটু মন খারাপই হলো। নিজে সামলিয়ে বলল, আমি তৈরি। নিষ্প্রভ তুরের দিকে একটু তাকিয়ে বলল, তাহলে যাওয়া যাক। নিচে এসে দেখে নিষ্প্রভ বাইকের উপর বসে আছে। তুরের ভয় হচ্ছে, সে তেমন বাইকের ওঠে। তার মধ্যে নিষ্প্রভকে সাথে যেতে তার অস্বস্তি হচ্ছে। নিষ্প্রভ তুরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এমন করে দাঁড়িয়ে আছো কেন? উঠে পড়ো, আমার এত সময় নেই। ভাগ্যিস অফিস থেকে একবেলা ছুটি নিয়েছি। তুর ভয়ে ভয়ে মাঝখানে বেশ জায়গা নিয়ে
উঠে পড়ে। নিষ্প্রভ ব্যাপারটা খেয়াল করে বলল, এভাবে বসলে পড়ে যে হাত পা ভেঙে ফেলবে, একটু চেপে বসো। না, আমি ঠিক আছি। নিষ্প্রভ আর কিছু না বলেই বাইক স্টার্ট দেয়। ট্যুর ঝোঁক সামলাতে না পেরে নিষ্প্রভের পিঠের দিকে হেলে তাকে জড়িয়ে ধরে। নিষ্প্রভ ঠোঁট কামড়ে ধরে বিড়বিড় করে বলে, একেই বুঝি বলে মেয়ে জাতি। বললাম সরে এসে বসতে, বসলো না। এখন ঠেলায় পড়ে গলা ধরে বসছে। এদের কাজই তো তাই, সুযোগ পেলে গলা ধরে, আবার একটু ১৯-২০ হলেই মাথার উপরে নৃত্য করে। লুকিং গ্লাসে দেখে তুর ভীতু হরিণীর মতো তাকে জড়িয়ে আছে। জীবনে প্রথমবার এত কাছে থেকে কোনো নারী শরীরে স্পর্শ পেয়ে নিষ্প্রভ মনের ভিতর শতরঙের প্রজাপতি উঠছে। আশা বেগম ড্রয়িং রুমে বসে চা পান করছে। এর মধ্যে এক গাদা শপিং ব্যাগ নিয়ে তুরকে ঢুকতে দেখে ভুরু কুঁচকে যায় তার। তুর কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে এভাবে তাকানোতে। নিষ্প্রভ যেহেতু অফিস থেকে একবেলা ছুটি নিয়েছে, তার জন্য সে তুরকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। তুর একাই বাড়িতে ঢুকে কোনো কিছু না ভেবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে নেয়। তার আগেই কাট কাট কণ্ঠে আশা বেগম বলে উঠল, শোনো মেয়ে। তুর কিছুটা কেঁপে উঠল, তবুও নিজেকে সামলিয়ে বলে, জি। তুমি কি ভুলে গিয়েছো যে তোমার বিয়ে হয়েছে? এইটা তোমার শ্বশুরবাড়ি। কাল বিয়ে হতে না হতেই আজ জামাই নিয়ে ভালোই তো ঢলাঢলি করছো, আমোদ ফুর্তি করছো। তা করো, কিন্তু ৩ বেলার রান্না আমি করে কি তোমার মুখে তুলে দিব? আমি কি তোমার দাসী? কোন জমিদারের মেয়ে তুমি? আমি খেটে মরবো আর তুমি শপিং করে আমোদ ফুর্তি করবে? আজ থেকে আমি রান্না করতে পারবো না, রান্নার সব দায়িত্ব তোমার। আশা বেগমের পাশের কাজের মেয়ে সেতারা দাঁড়িয়ে ছিল। আশা বেগমের কথা শুনে সে দাঁত কেলিয়ে বলে উঠল, আম্মা, আপনি কই খেটে রান্না করলেন? রান্না তো মুই করি। আশা বেগম রেগে যায়, তুরকে বলে, উপরে যাও, আজ রাত থেকে তুমি রান্না করবে। তুর চলে গেল। আশা বেগম সেতারাকে জোরে ধমক দিয়ে রেগে গজগজ করতে বলল, চুপ বেয়াদব! যার নুন খাস তার বিপক্ষে কথা বলিস? দূর হ আমার চোখের সামনে থেকে। ধমক খেয়ে সেতারা চলে যায়। যাওয়ার আগে বিড়বিড় করে বলে, ধুর, আম্মা কইল নুন খাই, কিন্তু আমার বড় মাথা একখান কথা ঘুরে। আমি তো শুধু নুন খাই না, ভাত তরকারিও খাই। আম্মা আমারে ভাত তরকারি খাওয়ার কথা না কইয়া নুন খাওয়ার কথা কইল কেন? না, আজ থেকে আর নুন খামু না। সত্য কথা কওয়ার জন্য দরকার পড়লে আমি তরকারিতে নুন খামু না, তবু সত্য কথা কইতে হইব আমার। বড় মেয়ের আগেই ছোট মেয়ের বিয়ে, তাও আমার অনুপস্থিতিতে। আমি ওদের বাবা বেঁচে নেই, সেখানে তুমি আমার পারমিশন ছাড়াই আমার মেয়েকে বিয়ে দিয়েছ কোন হিসেবে তানিয়া? নজরুল সাহেব হুঙ্কার। তানিয়া বেগম কেঁপে উঠল। এই বয়সে এসে সন্তানের সামনে স্বামীর এমন ঝাড়ি খেতে হবে তা ভাবতে পারেনি। তুরফা পাশেই দাঁড়িয়ে ছিল। বাবা মায়ের এমন অবস্থা দেখে সে রুমে চলে আসে। তার সেখানে না থাকাই উচিত। মা অস্বস্তিতে পড়বে। এই বাবাটাও আসতে না আসতে ড্রয়িং রুমে শুরু করে দিয়েছে। আর শুধু করবেই না কেন, বাবাকে না জানিয়ে আজকাল মা যেসব কাণ্ড করে বেড়ায়। তবে এটা দিক ভালো হয়েছে, আফসানের সাথে বিয়ে না হয়ে বিয়েটা নিষ্প্রভের সাথে হয়েছে, এটা ভেবে স্বস্তিতে নিঃশ্বাস পড়ছে। অপরদিকে তানিয়া বেগমের স্বামী রাগী চেহারার দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আসলে হঠাৎ করেই হয়ে গেছে। মায়ের কাছে মাসির বাড়ির গল্প শোনাও। বিয়ে কখনো হঠাৎ করে হয়? সত্যি বলছি, আমরা কেউ জানতাম না। তানিয়া বেগম চমকে যায়, আমতা আমতা করে উঠে বলে, তার স্বামী সহজেই রেগে যায় না, তবে এবার রেগে গিয়ে গায়ে অবধি হাত তোলার রেকর্ড আছে। নজরুল সাহেবের চোখ মুখ শক্ত হয়ে যায়। তিনি চেঁচিয়ে বলল, তোমাদের দুই বান্ধবীর বুদ্ধি হয়তো। তোমাদের দ্বারা এসব হওয়া অস্বাভাবিক কিছু না। তোমরা আমার মেয়ের সঙ্গে কি করেছো বলো? তানিয়া বেগম আর কুল না পেয়ে নজরুল সাহেবকে সব সত্য বলে দিল। তবে আফসান ও তাদের ব্যাপারটা চেপে এমন ভাবে সবকিছু উপস্থাপনা করছে যেন সব দোষ নিষ্প্রভের।
সব শুনে নজরুল ইসলাম প্রথমেই যে কাজটি করলেন তা হলো তানিয়া বেগমের গালে কষে 2টা থাপ্পড় লাগিয়ে দেন। রাগে বশে তার শরীর কাঁপছে, চেঁচিয়ে বললেন, তুই আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে গেছিস কেন? আমার পারমিশন নিছিলি? আমি নেই বলে সে সুযোগে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস। তা কর, কিন্তু তুই আমার মেয়েকে এসবে নিয়ে গেছিস কেন? তানিয়া বেগম গালে হাত দিয়ে বলল, চোখ মুখ শক্ত করে বলে, এখানে আমার মেয়ে বলছো? বাপ হয়েছো, ছেলে মেয়ে কি কোন খবর রাখো? শুধু মাস গেলে টাকা পাঠালেই হয় না, বউ বাচ্চাদের সময় দিতে হয়। দিয়েছো কখনো সময়? সারাদিন রাত বাহিরে থাকো, এমনকি মাসে 25 দিনের তো বাড়ির বাইরে। ছেলে মেয়ে কে কি করলো না করলো জানতে কিভাবে? এখন বিয়ে হয়েছে বলে সব দোষ আমার, তাই না? বিয়ে দিয়েছি, বেশ করেছি, যা ইচ্ছা করো যায়। তানিয়া বেগমের কথা প্রতি উত্তরে নজরুল ইসলাম শান্ত কণ্ঠে বলল, বউ বাচ্চা ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর সাধে বাড়ির বাহিরে থাকছি। তোমাদের মুখে 3 বেলা খারাপ দিতে মাথার উপর স্থায়ী ছাদ দিতে আমায় থাকতে হয়েছে। এই এখন এত বিলাসিতা আছো কার পয়সায়? হুম, ভাবো না টাকার খোটা দিচ্ছি তোমায়, আমি সত্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের ছাড়া থাকতে আমার ভালো লেগেছে। কোনো বেলায় খাইছি, আবার কোনো বেলায় খাইনি, এভাবেই টাকা রোজগার করে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়েছে। সমাজ শুধু মায়ের স্যাক্রিফাইস দেখে, একজন বাবা স্যাক্রিফাইস চোখে পড়ে না। কিছুক্ষণ পর চুপ থেকে নজরুল সাহেব আবারও বলা শুরু করে, তবে এবার বেশ রেগে বলল, তোমায় আমি পরে দেখে নিব, আগে আমার মেয়েকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। আমি এই বিয়েটা কিছুতেই মানি না। তানিয়া বেগম যেন বাকরুদ্ধ, স্বামীর কথা পিঠে বলা মতো কিছুই খুঁজে পাচ্ছে না, তবু অতি কষ্টে বলল, শোনো, আপনার দোহাই লাগে, আপনি এমনটা করবেন না। নিষ্প্রভ ভালো ছেলে, তোরকে ভালো রাখবে। বিয়ে তো হয়েই গেছে, কিভাবে হয়েছে এটা বড় কথা নয়, বড় কথা হলো তোরের কপালে নিষ্প্রভ ছিল বলেই বিয়েটা তার সাথেই হয়েছে। মেয়ের জীবনটা এভাবেই নষ্ট করবেন না। নুরুল সাহেব মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। পিছনে তানিয়া বেগম ফ্লোরে বসে কাঁদতে শুরু করলেন। নুরুল ভাবছে নিষ্প্রভ ছেলে হিসেবে খারাপ, তবে তানিয়া বেগম জানে নিষ্প্রভ একদম খাঁটি সোনা। শুধুমাত্র বান্ধবী আশা ব্ল্যাকমেলে আফসানের সাথে বিয়ে দিয়ে রাজি হয়েছিল, ভাবছে মির্জা বাড়ির সম্পত্তি পাবে তার মেয়ে, এই ভেবেই তো বুঝ দিয়েছে। তবে আল্লাহ যা করে ভালোই করে, হোক অর্থ কম, তবে সঠিক মানুষের হাতে তো মেয়েটা পড়েছে। আল্লাহ তার চোখ খুলে দিয়েছে, নয়তো পার্টিতে এমন একটা শর্তের মুখোমুখি হতো তানিয়া বেগম কখনো ভাবেনি। তবে তার স্বামীকে তো আসল কথা বলতে পারছে না, এখন কি করবে সে? এখন সন্ধ্যা, তোর নিজের জামদানি কালো শাড়িটা পরছে। নিষ্প্রভ তখন শপিং এ নিয়ে যে 5টা 3 পিস এবং 6টার মতো শাড়ি কিনে নিয়েছে। তার মধ্যে 3টে ছিল কাতান সিল্ক, 3টে জামদানি শাড়ি, আর 3 পিসগুলোর মধ্যে সব কয়টা নর্মাল, যেহেতু সে রেগুলার ইউজ করবে। 3 পিসগুলো যেহেতু রেডিমেড না, আর ব্লাউজগুলো যার জন্য টেইলার্সে বানাতে দিয়েছে। অজ্ঞাত নিজের শাড়ি পরতে হলো। রাত থেকে তাকে রান্না করতে হবে, যার জন্য তুর নিচে আসলো। আশা বেগম এই অপেক্ষাতেই ছিল, মুখ গম্ভীর করে বলল, আমার কথা মাথায় রেখেছো, ভালো লাগলো। শোনো, তুমি আমার বান্ধবীর মেয়ে, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, তাই আমি যখন যা বলবো তুমি সেভাবেই চলবে। এই বাড়িতে আমার কথার উপর কেউ কথা বলে না, এমনকি আফসানের বাবাও না। যাও এখন কাজে লেগে পড়ো। আচ্ছা, বলে তোর রান্নাঘরে যায়। এই মহিলাকে সে কিছুতেই বিশ্বাস করে না। নিষ্প্রভকে কাল রাতেই সাবধান করে দিয়েছে এমন কিন্তু না, আসলে তার মায়ের বান্ধবী সম্পর্কে তোর আগে থেকেই আগত। ছেলের চরিত্র খারাপ জেনেও তার দোষ ঢাকতে কত নাটক। সে মহিলা কেমন হবে তা জানা আছে। নিশ্চয় মনে মনে কোনো ফন্দি আঁটছে না তো, হলে এত ভালো ব্যবহার করবে কেন? তুর রান্নাঘরে যেয়ে দেখে সিতারা নেই, কারণ আশা বেগম তাকে সরিয়েছে তুরকে যেন কোনো রকম সাহায্য করতে না পারে।
তুই রান্না তেমন জানে না, বাড়ির ছোট মেয়ে, যার জন্য সবাই আদরে, যা চেয়েছে তাই পেয়েছে। কোনো কিছু খেতে চাইলাম মা কিংবা বোন করে দিত। ফোনের তার কাছে নেই যে ইউটিউব দেখবে, কি রান্না করা যায় অনেক ভেবে তার মাথায় আসছে খিচুড়ি রান্না করবে, তার সাথে ডিম ভাজা, বেগুন ভাজা এবং চাটনি করবে। তুর সেভাবেই কাজ লেগে পড়ে। পেঁয়াজ কাটতে যেয়ে তার অবস্থা নাজেহাল। চোখে পানি নাকে পানি এক জায়গায় করেছে। এর মধ্যে আফসান শিস বাজাতে বাজাতে ফোন হাতে নিয়ে নামতে থাকে। রান্নাঘরে তুরের দিকে চোখ পড়লেই সে লালসার দৃষ্টিতে তাকায়। মনে মনে ভাবে এই খাসা মালকে তার সৎ ভাই উপভোগ করছে, সে কিনা তার পথে একমাত্র শত্রু। না, এমনটা হতে দেওয়া যায় না। ট্যুরের রান্না প্রায় শেষ, সে সব দিক ঠিকভাবে রেখে বেরিয়ে আসে, দেখে আফসান তার দিকে বিশ্রীভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে অস্বস্তি বোধ করে নিচের দিকে তাকিয়ে চলে আসতে নেয়। ঠিক তখনই আফসান নিজের পকেট থেকে কয়েকটা মার্বেল বের করে তুরের পায়ের নিচে গড়িয়ে দেয়। হঠাৎ করে পায়ের নিচে কিছু পড়ায় তুর মুখ থুবড়ে পড়ে যায়। আশা বেগম মনোযোগ সহকারে টিভি সিরিয়াল দেখছে। কিছু পড়ার শব্দ পেয়ে তাকিয়ে দেখে তুর কোমরে হাত দিয়ে পড়ে আছে। কিছুটা দূরে আফসান দাঁড়িয়ে মজা নিচ্ছে। তিনি খেয়াল করলো তুরের পায়ের কাছে বেশ কয়েকটা মার্বেল পড়ে আছে। এবার ভালোভাবেই বুঝতে পারলো আফসানের করে। আশা বেগম তুরকে ধরতে যাবে, তার আগেই মনে হলো থাক, আর একটু কষ্ট পাক। মায়ের ওপর ক্ষোভ মেয়ের উপর পড়ছে। তুর ব্যথায় কাতরায়, উঠতে চেষ্টা করছে তবে পারছে না। হঠাৎ করে তাকে পাঁজাকুলে করে কেউ তোলে। ব্যথায় চোখ মুখ খিচে আসে। অতি কষ্টে কোলে নেওয়া ব্যক্তিটির দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। নিষ্প্রভকে তার অফিস থেকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে। সময় নষ্ট না করে সে বাড়িতে চলে আসে। তার মনে এমন একটাই ভয়, না জানি মেয়েটা যদি কোনো ক্ষতি করে। মিসেস আশা নিঃস্বার্থের জন্য তিনি সব করতে পারে। বাড়িতে এসে দেখে তুবের এই অবস্থা। তুরকে নিষ্প্রভের কোলে দেখে আফসান জ্বলে যায়। হাত মুষ্টিবদ্ধ করে বলে, ভেবেছিলাম একে সারা জীবনে আমার বিছানার সঙ্গী করে রাখবো, কিন্তু না, এখন ডিসিশন চেঞ্জ, একে আমি আমার ব্যবসায় লাগাবো। তুরের এমন কথায় নিষ্প্রভ অবাক হয়ে যায়। এই প্রশ্নের উত্তরে তিনি বললেন বা কি বলা উচিত বুঝতে পারছে না। সে অস্বস্তি বোধ করে। কিছুক্ষণ আগে ঘটনা মনে পড়ে। নিষ্প্রভ তখন তুরকে কোলে নিয়ে রুমে এসে বেডে নামিয়ে দেয়। ততক্ষণে তুর ব্যথায় কোকিয়ে ওঠে। ফ্লোরে বেকায়দাভাবে পড়ে কোমরে বেশ ব্যথা পেয়েছেন সে। ব্যথায় ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করে, যা দেখে নিষ্প্রভের মোটেও সহ্য হয়নি। নিষ্প্রভ মনে মনে গুছিয়ে নিস্তব্ধ ভঙ্গিতে বলল, আমি আগেই তোমাকে সাবধান করেছিলাম। আজ দেখো, আমি যা নিয়ে ভয় করছি সেটাই হলো। তোমাকে ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছে। কস তোমার পায়ের নিচে মার্বেলগুলো আফসানির, আর এইসব আফসানের প্ল্যান। সেজন্য বলছি তুমি এসব জড়িও না। আমি তোমাকে যত দ্রুত সম্ভব ডিভোর্স দিব। তুমি এই বাড়ি ও এই বাড়ির সব মানুষের থেকে দূরে চলে যাবে, নয়তো তোমার লাইফ রিস্ক আছে। এবার মানুষ না, নিজের স্বার্থের জন্য সব করতে পারে। নিষ্প্রভের কথাগুলো তুর মনোযোগ সহকারে শুনছিল। তারপর হঠাৎ করে নিষ্প্রভের উদ্দেশ্যে এমন একটি প্রশ্ন করে উঠে তুর। নিষ্প্রভ থতমত খেয়ে যায়। কোমরে ব্যথায় তুর আবারও কুঁকিয়ে উঠলে নিষ্প্রভ বর্তমানে ফিরে আসে। তুরকে আলগোছে শুইয়ে দেয়। তুর এখনো তার দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে। নিষ্প্রভ তুরকে সুবিধা অনুযায়ী শুইয়ে দেয়। কোমরের শাড়ির নিচের দিকে সারাতে দিলে তুর নিষ্প্রভের হাত খামচে দিয়ে ধরে। নিষ্প্রভ অস্বস্তিতে পড়ে। আসলে সে এত কিছু বুঝে করেনি। নিষ্প্রভ মনে শুধু একটাই কথা ঘুরছে যে কি করে তুরের ব্যথা লাঘব হবে। কিন্তু এতে করে মেয়েটার বড্ড লজ্জা পাচ্ছে। নিষ্প্রভ অস্বস্তিতে জড়ানো কণ্ঠে বলল, দেখো, তোমার দিকটা বুঝতে পারছি। এখন লজ্জা আমায় দেখতে না দিলে পরবর্তীতে তুমি ব্যথায় ছটফট করবে। তুরের ভীষণ লজ্জা লাগছে। এটা হয়তো অনেকেরতো কাছে ন্যাকামি লাগবে, তবে তাদের ব্যাপার আলাদা। যতই তারা স্বামী স্ত্রী
হোক না কেন, আসলে তাদের মধ্যে তো স্বাভাবিক সম্পর্ক হয়ে ওঠেনি। নিষ্প্রভ দূরের কোনো কথা না শুনে কাঁপা কাঁপা হাতে শাড়িটা কোমর থেকে সরিয়ে দেওয়ার সাথে সাথে কোমরের ডান দিকের পাশে কালো তিলক দেখতে পায়। নিষ্প্রভ ঘোর লাগা দৃষ্টিতে তিলকটার দিকে তাকিয়ে থাকে। ফর্সা শরীর মাঝখানে আকারের কালো তিলটা যেন আকৃষ্ট করেছে। এর মধ্যে সিতারা আইস প্যাক নিয়ে আসলে নিষ্প্রভ ঘোর কাটে। আইস প্যাকটা নিয়ে তুরের কোমরে আলতো করে লাগিয়ে দেয়। তুরের শরীর শিরশির করে উঠে, কিছুটা ঠান্ডা আর কিছুটা লজ্জা। তুর চোখ বন্ধ করে ঠোঁটে চেপে এক হাত দিয়ে বেডশিট খামচে ধরে। নিষ্প্রভ নিশ্চুপ হয়েই পুরো ব্যাপারটা লক্ষ্য করল। আইস প্যাক দেওয়া হলে ব্যথানাশক ঔষধ লাগিয়ে দিয়ে নিষ্প্রভ উঠে যেতে নেয়। তুর ধীর কণ্ঠে অধিক আগ্রহে বলে, আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। তুরের প্রশ্নের জবাবে নিষ্প্রভ বলে, কিছু উত্তর অজানা থাকায় সকলের জন্য মঙ্গলজনক। বুঝলাম। তখন যে বললেন এই বাড়ি এবং এই বাড়ির মানুষগুলো থেকে দূরে সরে যেতে, এতে নাকি আমার আরো ভালো। আপনার থেকে কি দূরে সরে যাব? দূরের কথা শুনে নিষ্প্রভ কিছুটা চুপ থাকে, তারপর বলে, আমি নিশ্চয় এ বাড়ির মানুষগুলোর মধ্যে পড়ি। দূরের সাথে এমন ফালতু কাজ করলি কেন? তো কি কাজ করব? পীড়িতের কাজ করব বুঝি? বলে আফসান বিশ্রী হাসি দেয়। আফসানের এমন কাজে নিষ্প্রভ ভীষণ রেগে যায়, যার ফলস্বরূপ আফসানের কলার চেপে ধরে উঁচু বাক্যে ছুড়ে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হা হা, কি করবি তুই? শালার ইংরেজি ঝাড়ছে। আর একবার বললে তোর জিভে টেনে ছিঁড়ে ফেলবো। সে আমার বউ, সম্মান দিয়ে কথা বলবি। আফসার নিষ্প্রভের হাতের মধ্যে থেকে নিজেকে কলার ছাড়িয়ে নিয়ে দাঁত বের করে বলে, সম্মান কিভাবে দিব? আজ যাকে বউ বলে দাবি করছিস সে আমার বউ হতো, একটুর জন্য আমার প্ল্যান একবারে শেষ হয়ে গেল। তার নয়তো আজকে তোর বউ প্রতি রাতে আমার বুকের নিচে পিষ্টে হতো। আরো কিছু বলতে নেয় আফসান, তার আগে নিষ্প্রভ ঠাস করে আফসানের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, কি বললি? এগুলো তোর প্ল্যান ছিল? হ্যাঁ, আমার। পুরো কথা শেষ হওয়ার আগে ঝট করে আশা বেগম এসে আফসানের হাত ধরে ফেলে। আমতা আমতা করে বলে, ও ড্রিঙ্কস করছে, ওর মাথা ঠিক নেই। আর সব থেকে বড় কথা, আমার ছেলের গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? ভুলে যাচ্ছ বাড়িটা কার? আফসানের বাবা জানলে তোমায় এই বাড়ি থেকে বের করে দিবে। নিষ্প্রভ তাচ্ছিল্যপূর্ণ হেসে বলল, হাসালেন। এই বাড়ি নিয়ে এত গর্ব আপনার? সত্যি কি এই বাড়ি আপনি ও আপনার ছেলের দাবিদার? সত্য, কিন্তু আমি জেনে ফেলেছি। আশা বেগম ভয় পেয়ে যায়, পুরো শরীর কেঁপে ওঠে, কাঁপা কণ্ঠে বলে, কি জেনেছিস তুই? আপনি মনে মনে যা ভাবছেন ঠিক তাই। বাই দা ওয়ে, আপনার ছেলেকে আমার বউয়ের থেকে দূরে থাকতে বলবেন। এরপর যদি দেখি ট্যুরের পাশে আশেপাশে ঘেঁষে, তাহলে আমার মুখ খুলতে কেউ আটকাতে পারবে না। আর আমি একবার মুখ খুললে আপনি আপনার ছেলে ধ্বংস নেমে আসবে। বলে নিষ্প্রভ চলে যায়। পিছন থেকে আফসান বলে, যা সত্য বলে দে গিয়ে, আমি তোর বউকে একবারের জন্য হলে বিছানায় নিব। আশা বেগম আফসানের মুখ চেপে ধরে যেন নিষ্প্রভের অবধি কথাগুলো না পৌঁছায়। এর মাতাল ছেলে তো তা জানে না, সত্য বের হলে তা এবং আফসানের জন্য কত বড় দুর্যোগ নেমে আসবে। তখন বাপের টাকায় ফুর্তি নেশা করা চলবে না, মাথার উপর ছাদ থাকবে না। আর ভাবতে পারছেন না আশা বেগম, আগে এই মাতালকে রুমে রেখে আসুন, তারপর ট্যুরের একটা ব্যবস্থা করতে হবে। এই মেয়েকে যে করেই হোক বাড়ি থেকে বের করতে হবে, তারপর না হয় নিষ্প্রভের একটা ব্যবস্থা করতে হবে। এই মেয়ে আসার পর থেকে নিষ্প্রভ সাহস বেড়ে গেছে, নয়তো সে আগে আজকের মতো এমন ব্যবহার করতো না। তুর বিছানায় শুয়ে আছে, সে যে নিষ্প্রভে বের হলো। রাত বেশ হয়েছে, এখনো আসেনি। তুরের কান্না পাচ্ছে আস্মিতভাবে। নিষ্প্রভ জীবন জড়িয়ে পড়েছে। নিষ্প্রভের হয়তো অন্য কাউকে পছন্দ আছে, নয়তো নিষ্প্রভ তুরকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছে বা কেন? তুরের বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু মায়ের কথা মনে হলে হৃদয় জুড়ে একরাশ ঘৃণা এসে জায়গা দখল করে। আর মায়ের কাছে তার থেকে বান্ধবীর গুরুত্ব। এইসব ভাবতে ভাবতে আশা বেগম রুমে ঢুকে কোনো কথা না বলে বিছানার ওপর
গহনার বক্সগুলো এবং একটা চেক রাখে। তুর ভুরু কুঁচকে আশা বেগমের দিকে তাকায়। সে কিছুই বুঝতে পারছে না। আশা বেগম বলে, এখানে 10 ভরি গহনা ও 5 লাখ টাকার চেক আছে। এসব আমায় বলছেন যে, আর এগুলো এখানে নিয়ে এসেছেন কেন? কারণ এগুলো তোমার। তুর অবাক চোখে তাকিয়ে বলেন, আপনার গহনার টাকা আমি কেন নিব? আশা বেগম তার মুখে প্রফুল্ল ছড়িয়ে বলে, নিষ্প্রভকে ছেড়ে দাও।